গাজীপুর জেলার কাপাসিয়ায় একই পরিবারের ৫ সদস্যকে নৃশংসভাবে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। প্রাথমিক তদন্ত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ ধারণা করছে, স্ত্রী, সন্তান ও শ্যালককে হত্যার পর প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লা পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। গত ৮ মে মাঝরাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ফোরকান মোল্লা তার স্ত্রী শারমিন, ৩ মেয়ে মিম, মারিয়া, ফারিয়া ও শ্যালক রসুল মোল্লাকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর ফোরকান পালিয়ে যান। তদন্তকালে গত ১১ মে মেহেরপুর জেলা থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ। জানা যায়, এক ট্রাক হেলপার পদ্মা সেতুর রেলিংয়ের পাশে ফোনটি পড়ে থাকতে দেখে সেটি কুড়িয়ে নেন। পরবর্তীতে সেতুর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ৯ মে সকাল ৬টা ৪২ একটি সাদা রঙের প্রাইভেট কার থেকে সাদা শার্ট ও কালো প্যান্ট পরা এক ব্যক্তি সেতুর মাঝামাঝি স্থানে নামেন। তিনি রেলিংয়ের পাশে কিছু একটা রেখে কয়েক মিনিট অপেক্ষা করার পর পদ্মা নদীতে ঝাঁপ দেন। তদন্তকারী কর্মকর্তাদের মতে, ভিডিও ফুটেজে দেখা ওই ব্যক্তি ঘাতক ফোরকান মোল্লা। আপনারা জানেন যে মর্মান্তিক একটা ঘটনা ঘটে কাপাসিয়ায়, যে হাজব্যান্ড কর্তৃক তার স্ত্রী ৩ সন্তান এবং তার শ্যালককে নৃশংসভাবে খুন করে, যেটা অত্যন্ত মর্মান্তিক, মর্মন্তুদ। তো এটা নিয়ে আপনারা সবাই ওরিড, আপনারা নিজেরাও নিজেদের মতো করে অনেক খোঁজ খবর নিচ্ছেন, আমাদেরকে হেল্প করেছেন। একইভাবে আজকে আমি আপনাদেরকে ডাকলাম, যেটা আপনাদের প্রত্যেকের কিউরিসিটি আছে, যাতে আমি সবাইকে বলে দিতে পারি। এই জন্য ঘটনার পরপরে আমার 3টি টিম বাইরে কাজ করে। আমার ডিবি টিমটি চলে যায় গোপালগঞ্জে, মূল আসামি যে ফোরকান তার এলাকায়, এবং আরেকটি টিম আমার কাপাসিয়ার টিম। আরেকটা ছিল যে টিম, সেটা হচ্ছে আপনার যশোর বেনাপোলে যায়, যাতে সে বর্ডার ক্রস করতে না পারে। এর মধ্যে আমরা বিভিন্ন ব্লক করে দিই তার পাসপোর্ট এবং আনুষঙ্গিক, যাতে সে বর্ডার ক্রস করতে না পারে। আমাদের কাছে একটাই ধারণা হয়েছিল যে বেনাপোল দিয়ে সে বাইরে চলে যেতে পারে, যার জন্য আমাদের জেলা পুলিশের কাপাসিয়া থানার একটি দল আয়র নেতৃত্বে ওইখানে যাই। আমরা তার মোবাইলটা উদ্ধারের চেষ্টা করি। মোবাইলটি আমরা মেহেরপুর থেকে উদ্ধার করি। মেহেরপুরে উদ্ধার করলাম একজন বাসের হেল্পারের কাছ থেকে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে কোথায় থেকে পেয়েছে। সে বলল যে আমি পদ্মা সেতু থেকে পেয়েছি। সাথে সাথে আমাদের টিমটি পদ্মা সেতুতে আসে এবং ওইখানে যে সিসিটিভি ফুটেজ আছে, সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে এই মোবাইলটি কোনো এক ব্যক্তি সে রাখছে, একটি প্রাইভেট কার থেকে নামছে। আমরা সেই প্রাইভেট কারকে শনাক্ত করছি, ড্রাইভারের সাথেও কথা বলেছি। ওইখানে রাখার পরে সে ভিডিও ফুটেজে যেটা আসতেছে, সেতু থেকে নিচে লাফ দিছে। পরবর্তীতে আমরা নিশ্চিত হওয়ার জন্য বাদীকে জিজ্ঞাসাবাদ করি, বাদীকে দেখাই ভিডিওটি। বাদী বলে যে আমরা কনফার্ম না, বাট আমাদের কাছে মনে হচ্ছে এরকম। একইভাবে আমরা গোপালগঞ্জের যারা তার ভাই এবং ওইখানকার একজন মেম্বার সাহেব, আরও আশেপাশে কয়েকজনকে দেখায় ভিডিওটি, যে এই ব্যক্তি কি ফোরকান কিনা। তো তারা বলে যে মনে হচ্ছে, বাট আমরা কনফার্ম না। আমাদের কাছে আপডেট এই পর্যন্তই আছে। আমরা মূল আসামি ফোরকানের মোবাইলটি উদ্ধার করেছি মেহেরপুর থেকে, আর যে গাড়িতে করে সে গেছে গাড়িটিও শনাক্ত হয়েছে। এখন সে আদৌ পদ্মা সেতু থেকে নিচে একজন লাফ দিয়েছে, এটা সত্য, এটা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। বাট এই ব্যক্তি যে ফোরকান, এটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই। আমরা বিভিন্ন থানায় মেসেজ দিয়েছি যে যদি কোনো পাওয়া যায়, কোনো লাশ পাওয়া যায়, ডিএনএ টেস্ট করলে তখন আমরা কনফার্ম হইতে পারবো যে সেই ব্যক্তি ফোরকান। বাট তার আগে পর্যন্ত বলা যাচ্ছে না যে এই ব্যক্তি ফোরকান। ধন্যবাদ আপনাদের। লাশটা এখন কোথায় আছে? আমরা লাশটি পাই নাই। আমরা শুধু দেখছি যে এক ব্যক্তি পদ্মা সেতু থেকে নিচে ঝাঁপিয়ে পড়েছে, বাট কোনো লাশ পাওয়া যায় না। এবং সে কি ওই গাড়ি থেকে নেমে কি ঝাঁপ দিয়েছে? না, গাড়ি থেকে নেমে সে ব্যক্তি রেখেছে, তার মোবাইলটি রেখেছে। এরপরে সে 1 থেকে 1.5 মিনিট, এটা হচ্ছে না ঘটনার দিন সকাল 6:45-এ। এই ঘটনার পরে আসলে মুন্সিগঞ্জ এবং তার আশপাশের যে জেলাগুলো রয়েছে
ওই সকল এলাকায় কি কোনো অজ্ঞাত পরিচয় লাশ পাওয়া গিয়েছে কিনা? সকল থানায় আমরা মেসেজ পাঠিয়ে দিয়েছি যে কোথাও যদি এরকম অজ্ঞাতনামা লাশ পাওয়া যায় তারা যাতে আমাদেরকে জানায়। এখন পর্যন্ত কোনো থানা আমাদেরকে জানায়নি। হ্যাঁ, এটা তো তদন্তের অংশ, এই মুহূর্তে এটা দেওয়া যাবে না। তার মানে আপনারা কি ধারণা করতেছেন যে সে মারা গেছে ঝাঁপ দিয়ে এরকম? আমরা এখনো কিছুই ধারণা করতেছি না, যেহেতু এটা তদন্তের পর্যায়ে। আমরা ভিডিওটি বাদীকে এবং বাদীর আত্মীয় স্বজনকে দেখিয়েছি, অর্থাৎ শারমিন যে মারা গেছে তার বাবা, তার 2 ভাই এবং তার অন্যান্য আত্মীয় স্বজন প্রায় 8-10 জনকে আমরা দেখিয়েছি। তারা এটা ধারণা করেছে। একইভাবে ফোরকানের যে ভাই জব্বার এবং ওইখানকার একজন মেম্বার সহ আরও কয়েকজনকে আমরা দেখিয়েছি। তারা ধারণা করেছে, কিন্তু কেউই কনফার্ম করতে পারে না, যেহেতু তার মুখটা দেখা যাচ্ছে না। আরেকটা জিনিস, আমাদের এই পেজে লেখা আছে যে 2 থেকে 3 মিনিট দাঁড়িয়েছে এবং রেলিংয়ের ওখানে কিছু একটা রেখেছে। হ্যাঁ, সেটা তো আমি বললাম যে সে ব্যাগটি রেখেছে, মোবাইলটি রেখেছে এবং 1.5 থেকে 2 মিনিট সে ওইখানে অপেক্ষা করছে। ওটা অলরেডি আমি বলেছি, মানে এটা যদি একটু পরিষ্কার করতেন যে সে আসলে গাড়ি থেকে কিভাবে গিয়েছে এবং পদ্মা সেতুতে গাড়িটা কোথায় রেখে সে কত দূর গিয়ে পড়েছে, এটা যদি সে- পরিষ্কার করতেন। গাড়িটা কোত্থেকে ভাড়া নিয়েছে এটা একটু সে গাড়িটির ভাড়া নিচ্ছে ঢাকা থেকে, পল্টন। ব্যাগের মধ্যে মোবাইল ছিল এবং জামা কাপড় ছিল। একটা প্রশ্ন শেষ করতে না। না, মোবাইল এবং জামা কাপড় ছিল না, ব্যাগটি রেখেছে এবং মোবাইলটি রেখেছে। পাওয়া গেছে? তো মোবাইল তো না, ব্যাগটি তো পাওয়া যায় নাই, মোবাইলটি পাওয়া গেছে। একটা পাওয়া গেলে মানে মোবাইলটা যে নিয়ে গেছে বাসের একজন হেল্পার, সে বাস থেকে দেখছে, দেখার পরে বাস থামে সে নিয়ে গেছে।